আজকে আপনারা বৃষ্টি পাইছেন? আপনাদের এলাকায় বেশি বৃষ্টি হয়েছে? ইয়েস তারপরেও ম্যাম এত আমাদের। গরম। ম্যাম আপনি বৃষ্টি পাননি? পাইছি, আমি তো ভাবছিলাম খুব ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, দেখলাম যে বৃষ্টি অল্প হয়েছে, খুব যে বেশি হয়েছে সেটা না। হ্যাঁ, হালকা বৃষ্টি হয়েছে। যেমন হাতে লাগাইলে ওরকম, মানে হাত বাড়াইলে ওরকম হাত ভিজে না, এরকম বৃষ্টি। বাট আরো মনে হয় যে ভ্যাপসা গরম পড়ছে। ঈদে ঈদে যারা চুয়াডাঙ্গা খুলনা ওইদিকে যাবেন তাদের খবর আছে। আচ্ছা, আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের আইটি রিলেটেড দুইটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে মেইনলি এক্সেল নিয়ে আর একটা হচ্ছে রিস্ক নিয়ে। তো আমরা এখানে মেইন মেইন জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে যাই। আমি হচ্ছে খুব আইটি বিশেষজ্ঞ তা কিন্তু না। আর এই টপিকগুলো আপনাদের আইটি সিলেবাসে আছে নাকি তাও আমি জানি না। আপনাদের কি আইটি শেষ? আইটির ক্লাস কি শেষ, সিলেবাস? না, আপনারা আইটি ক্লাস করেন না? ম্যাডাম খুব কম হয়েছে, 3টা কি 4টা আইটি ক্লাস হয়েছে মাত্র। হায় হায়, আমি যে আইটি কেমনে পাশ করছিলাম আমি নিজেও জানি না। কি পইরা কি লিখে যে পাশ করছি। এইবার তো সেকেন্ড লেভেলেই বোধহয় 4 ঘন্টার একটা আইটি পরীক্ষা আছে, নাকি ফাইনাল লেভেলে বলতে পারবেন এখন? অনলাইনে? আমার সময় ছিল না, আমার তো সব লিখিত পরীক্ষা ছিল। এবার লাস্টে যে পরীক্ষার হল ডিউটি দিতে গেলাম, এটা কি আপনার প্রফেশনাল লেভেলের ছিল নাকি অ্যাডভান্স লেভেলের ছিল? আইটির পরীক্ষা অনলাইনে? বলতে পারতেছেন না আপনারা? বুঝছি। ওকে। সিএল লেভেলে যেটা ম্যাম না, হতো তো সিএল না, সিএল তো সব পরীক্ষাই অনলাইনে। প্রফেশনাল লেভেলের আইটিটা। এটা প্রফেশনাল লেভেলের আইটি, 4 ঘন্টায় 150 জি কোশ্চেন। জি ম্যাম। ওরে আল্লাহ, ওরাও ঝিমায় বুঝছেন, আমরাও ঝিমাই। মানে স্টুডেন্টরা মাথায় হাত দিয়ে দেখি তাকায় আছে স্ক্রিনের দিকে, এই 4 ঘন্টায় 150টা কোশ্চেন পড়ে আমার মনে হয়েছে যে অনেক বেশি সময় দিয়ে দিছে। এই 4 ঘন্টার পরীক্ষার ডিউটিতে খুব টায়ার্ড লাগছে আমাকে, আবার দিছে পর পর 2 দিন। তা আমি মানে বলতেছিলাম যে আল্লাহ বাঁচাইছে, যে এই দিন দেখার আগেই পাশ করে ফেলছি। আল্লাহ। আচ্ছা, আহ প্রথমে হচ্ছে ডাটা। ডাটা আর ইনফরমেশনের মধ্যে আপনারা পার্থক্য জানেন? ডাটা হচ্ছে পিস পিস ইনফরমেশন, বাট ওটা দিয়ে যখন আমরা কোনো একটা সিস্টেম থেকে একটা আউটপুট বের করি, যেমন ধরেন এই মাসে এতগুলো প্রোডাকশন হয়েছে বা এতগুলো র ম্যাটেরিয়াল গেছে মেশিনে, এরকম 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 টুকরা টুকরা ডাটা থাকতে পারে। বাট সেগুলো দিয়ে যখন আমরা একটা রিপোর্ট বের করি যে এত র মেটেরিয়াল এইভাবে যাওয়ার পরে এরকম একটা আউটপুট বের হয়েছে, এত কেজির, এই কালারের ওই কালারের, ওইটাকে বলতেছে ইনফরমেশন। তাহলে মানে পিস অফ ডাটাগুলোকে যখন আমরা সিস্টেমেটিক্যালি প্রসেস করে একটা অর্গানাইজ ওয়েতে একটা আউটপুট বের করব, সেটাই হচ্ছে ইনফরমেশন। আচ্ছা, তো ডাটার দুইটা টাইপ বলছে, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ গুলো হচ্ছে আমাদের যে ডাটাটাই, যে আমরা ফিনান্সিয়াল রিপোর্টিং এ যে ডাটা, এগুলো সবই হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ ডাটা। বাট কিছু কোয়ালিটেটিভ ডাটাও কিন্তু অ্যানুয়াল রিপোর্টে থাকে। আচ্ছা, আর কোয়ালিটেটিভ ডাটার এক্সাম্পল দিছে, যেমন এই ধরেন একটা হসপিটালের অডিট করতেছেন আপনারা,
বা হসপিটালের ইন্টারনাল অডিট করতেছেন, তাহলে কোন এজ গ্রুপের বা কোন জেন্ডার গ্রুপের বা কোন ন্যাশনালিটির কোন লোকালিটির রোগী বেশি আসে বা এই রোগ হয়, অনেক সময় অ্যানালাইসিস করে বা রিসার্চ করে অনেকে দেয় না, যে বাংলাদেশের অমুক এলাকায় এই রোগটা বেশি দেখা যায়, বা এই এই এত বছর থেকে এত বছর বাচ্চাদের মধ্যে এই রোগটা দেখা যায়, কি এখন ছেলেদের মধ্যে দেখা যায় না মেয়েদের মধ্যে দেখা যায়। তো এই ইনফরমেশন গুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে ডিসক্রিট ডাটা। ডিসক্রিট ডাটাটা কি? শুধুমাত্র এক্সাক্ট ভ্যালুটা সে নেয়, মানে একটা হোল নাম্বারকে সে নেয়, যে নাম্বারটাকে করা যায়, কাউন্ট করা যায়, হোল নাম্বার। আচ্ছা, আর কন্টিনিউয়াস ভেরিয়েবলটা কি? কন্টিনিউয়াস ভেরিয়েবলটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুকে সে নিবে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিছে, ইফ উই ওয়ার কালেক্টিং ডাটা অ্যাবাউট দ্য হাইট অফ ইন্ডিভিজুয়াল, যেমন এই ক্লাসের সবার হাইট নিয়ে যদি আমরা ডাটা কালেক্ট করি, এবং আমরা যদি কোনো স্পেসিফাইড হোল নাম্বার বলে দেই, যেমন 170 সেন্টিমিটার, 171 সেন্টিমিটার, এগুলো, এই যদি 170, 171 এরকম যদি হোল নাম্বার বলে দেই, তাহলে সেটা হবে ডিসক্রিট ডাটা। কিন্তু এই ক্লাসের সবার হাইটের এর ক্ষেত্রে আমি যদি ডিসক্রিট ডাটাটা ইউজ করি তাহলে কিন্তু হবে না, কারণ ডিসক্রিট ডাটা তো কি বলছে, হোল নাম্বার ইউজ করবে। কিন্তু ক্লাসে কি শুধু 170 সেন্টিমিটার বা 171 সেন্টিমিটার এরকম থাকবে না, এখানে 170.4 থাকতে পারে, 170.2, 170.5 এরকম থাকতে পারে। তাহলে ডিসক্রিট ডাটা যদি ক্লাসের জন্য হাইটের জন্য কালেক্ট করা হয় তাহলে কিন্তু হবে না। তো আমাদের কি করতে হবে, একটা রেঞ্জ দিয়ে দিতে হবে, যে 150 থেকে ধরেন 180 সেন্টিমিটার এরকমের মধ্যে কয়জন আছে, তো এর মধ্যে আপনার কোনো হোল নাম্বার না, যাই হবে, যাই এই রেঞ্জের মধ্যে আসবে সবাইকেই নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ডাটা আমরা কি কাজে লাগাই? ডাটা দিয়ে আমরা প্ল্যানিং করি, ডাটা দিয়ে আমরা মানে ইনফরমেশনের বেসিসে আমরা ডিসিশন নেই, আমরা কন্ট্রোল করি। হুম, আমরা বিভিন্ন, অনেক কোম্পানিতেই দেখবেন ইন্টারনাল অডিট টিম অনেক ধরনের রিপোর্ট দেয়, ড্যাশবোর্ড দেয়, যে সেগুলো দিয়ে কি করা হয়, ডিসিশন নেওয়া হয়, কন্ট্রোল করা হয়। আচ্ছা, কোথা থেকে আমরা ডাটা নিতে পারি? আমরা যখন কোনো অডিটে যাই, ক্লায়েন্টে যাই, তখন কি আমরা সিস্টেম থেকে ডাটা নেই না, বলি না যে ভাই সফটওয়্যার থেকে আমাকে ট্রায়াল ব্যালেন্স বের করে দেন, বলতে যদি সফটওয়্যার থাকে, বা সফটওয়্যারের লেজার ব্যালেন্স সেগুলোর সাথে মিলাই না, সফটওয়্যারে এন্ট্রি হয়েছে নাকি সেটা চেক করি। তারপরে ইনফর্মাল ডেটা পাই, যেমন যেখানে যে ক্লায়েন্টে কাজ করতে যাই, সে সেই যে টিম মেম্বার ওদের সাথে কথাবার্তা বলে তো ইনফর্মাল ইনফরমেশন পাই, তাই না? আবার ম্যানেজার টু ম্যানেজার, তো আপনার টিমের ম্যানেজার আর ওইখানকার ম্যানেজার, তারাও তো কি করে, মিটিং করে কথা বলে ডাটা নিতে পারে। আচ্ছা, আবার কি বলছে, অ্যাকাউন্টিং রেকর্ড আমরা পাচ্ছি, হিউম্যান রিসোর্স এবং পেরোল রেকর্ডস থেকে কি পাচ্ছি, যে স্যালারি কতজনকে দেওয়া হইলো, স্যালারির ট্যাক্সটা ঠিক মতো কাটলো নাকি, ট্যাক্সটা আবার জমা দিল নাকি, হুম, মাসে মাসে স্যালারি দিল নাকি, তারপরে হচ্ছে এমপ্লয়ি নাই, কোনো ফেক এমপ্লয়িকে স্যালারি দিল না তো, এগুলো কিন্তু চেক করবেন, করেন আপনারা? ধরেন স্যালারি দেখার সময় দেখবেন যে কোনো ফেক এমপ্লয়িকে দেওয়া হয়েছে নাকি, স্পেশালি ধরেন এনজিওতে এমপ্লয়ি আছে 3 জন, স্যালারি ডিসবার্স করতেছে 5 জনের, তাহলে বাকি 2 জন কি ফেক এমপ্লয়ি। তারপরে এমপ্লয়ীদের বেতন ব্যাংকে যাচ্ছে নাকি, এরকম অনেক কিছুই দেখার আছে। কিন্তু ডাটা তো আপনাকে আগে কালেক্ট করতে হবে পেরোল থেকে। তারপরে আমরা যদি সফটওয়্যারের করি, তাহলে আমরা সফটওয়্যারের থেকে কি চাইতে পারি, লগ চাইতে পারি, যেমন গত 1 বছরে আহ এই সফটওয়্যার থেকে ডিলিট হয়েছে এই ডাটাগুলির লিস্ট দেন। আবার অ্যাকাউন্টিং রেকর্ড ডিলিট হয়ে গেছে এগুলোর লিস্ট দেন। হুম, তারপরে ধরেন অ্যাকাউন্টসের সফটওয়্যারে অ্যাকাউন্টসের লোকেরাই তো লগ ইন করবে, আপনারা চাইতে পারেন যে এই 1 বছরে এই সফটওয়্যারে কে কে লগ ইন করছে, দেখলেন যে অ্যাকাউন্ট ছাড়াও অন্য ডিপার্টমেন্টের এরাও এই অ্যাকাউন্টসের লগ ইন করছে, আবার তারাও জার্নাল এন্ট্রি দিচ্ছে। হুম, তো লগ ইন দিয়ে
লগ ইন রেকর্ড থেকে দেখতে পারেন। তারপরে হচ্ছে প্রকিউরমেন্টের যদি আলাদা করে ডাটা সিস্টেম থাকে তখন দেখতে পারেন যে সাপ্লায়ারদের ঠিক মতো ইনপুট দেওয়া আছে নাকি, সাপ্লায়ারদের ইনফরমেশন গুলো আপডেট করা আছে নাকি, তারপরে যারা সিস্টেমে আসছে শুধু সেই সাপ্লায়ারের সাথেই আপনার ব্যবসা করতেছে নাকি, নতুন সাপ্লায়ার আসলে যেভাবে এই সিস্টেমে ঢুকানোর কথা তাকে ঢুকাচ্ছে নাকি, অনেক কিছু। আচ্ছা, টাইমশিট। কোন কোন কাজে কে কে টাইমশিট, আচ্ছা ইয়ে আপনাদের ফার্মে টাইমশিট আছে? আপনাদের টাইমশিট ফিল আপ করতে হয় কারো? কোন ক্লায়েন্টে কাজ করতেছেন, কতক্ষণ কাজ করতেছেন, এরকম টাইমশিট ফিল আপ করতে হয়? আপনাদের করতে হয় না? রে, সবাই তো খুব শান্তিতে আছে না। আমার ফার্মে আমাদের টাইমশিট ফিল আপ করতে হয়তো প্রত্যেকদিন 8 ঘন্টা কি করছি। এই আপনারা আছেন? ম্যাম গেছেন? আমাদেরও করতে হয় ম্যাম। করতে হয়? কেমন কেমন পেইন লাগে বলেন তো? জি ম্যাম, কাজ করার পরে আবার ওইটা আবার ম্যানেজারের কাছ থেকে সিগনেচার নিতে হয়। হ্যাঁ, তারপরে অনেক সময় স্যাররা বলে না এই 8 ঘন্টায় এটু কি করছো, তখন তো মনে জি হয় যে ম্যাম। আর নাই। হ্যাঁ রে, জীবনটাই অর্থহীন লাগে। তো আমি আমার ফার্মে কিন্তু আমি কোনো টাইমশিটের ব্যবস্থা রাখি নাই। ভালো করছি না খারাপ করছি? আমার মনে হয় যে ভালো। টাইমশিটের জন্য অনেকে মিথ্যা কথা লিখে, আমি কেন মিথ্যা কথাকে এনকারেজ করব? ইয়েস ম্যাম। তাই না? হ্যাঁ, আসলে তো ওটা একজন আট মিথ্যা ঘন্টা ধরে কথা কাজ লিখবে করবে। কেন ম্যাম? যেটা হয় না অনেক মানে সময় করতেছে লিখতে, ওটাই বলে। অনেক সময় হয়তো একজন বসেই আছে, তার কাজ নেই। হ্যাঁ, আছে না যে তাকে একটা জবে ধরেন অ্যাসাইন করে রাখছে, কিন্তু ওই জবে জি ম্যাম। আজকে তার কোনো কাজ ছিল না বা করে নাই বা করতে হয় নাই। তো তো অনেক ওই সময় দিন তার ম্যাম আমরা আনঅকুপাইড হচ্ছে থাকতে হয়। জাস্ট, জি ম্যাম ওই দিন হচ্ছে আমরা বই পড়ি বা হচ্ছে ওই যে ট্যাক্স ভ্যাটের যেগুলা ইয়া আছে ওগুলা পড়লে ওইটা লিখে দেয় হ্যাঁ যে হ্যাঁ, রিডিং। করেন তো ঠিক আছে, এবার যখন টাইম শিট ফিল আপ করতে যাই তো তখন তো ওই যে আমাদের একটা সিস্টেম ছিল কি, ধরেন 8 ঘন্টা কাজ করবেন তো অনেক সময় বলতো যে আট ইয়েস ঘন্টা তো ম্যাম। আর 8 ঘন্টা তো আর আমরা কাজ করি না, তাই না? তো তখন বলতো যে 6 ঘন্টা ইয়েস কাজ ম্যাম। দেখাও আর 2 ঘন্টা আনঅকুপাইড দেখাও। তো আবার অনেক সময় দেখা যায় তো যে ধরেন একটা টিমে, ধরেন টিমটাকে ভাগ করে কিভাবে, যে ক্লায়েন্টে কত টাকা পাওয়া যাবে সেটার বেসিসেই তো একটা কস্টিং করা হয়, তাই না? তো দেখা যায় যে আসলে ইয়েস হয়তো ম্যাম। 16 বা হয়তো 24 ঘন্টার কাজ, এই টিমে দেখা গেছে 5 জন ঢুকে আছে। তো 5 জন, এই 24 ঘন্টার 5 জনে কি ভাগ করবে? তো বেশিরভাগই তো আনঅকুপাইড, তো অনেকে তো আনঅকুপাইড দেখাইতে চায় না। তো এমন করে দেখা যায় তো যে সবটা কস্টের, সব ইয়ের কি হয়েছে, কস্ট বেশি, ইয়ে কম, মানে সব এক্সিট এক্সিট করে গেছে। তো এরকম অনেকটা মিথ্যা কথাই দেখাইতো না অনেকে, বা হয়তো এই ইয়েস সিস্টেমের ম্যাম। কারণে। আবার বেশি আনঅকুপাইড দেখাইলে আবার পার্টনার কল দিত, আই তুমি এত আনঅকুপাইড কেন, তার মানে তুমি তুমি ইনএফিশিয়েন্ট। আসলে তো আর ব্যাপারটা সেরকম না। সো জি ম্যাম। আমার ফার্মে আমি কোনো এটার সুযোগ রাখি নাই, যে কারণ যে কাজ করবে সে তো কাজ করতেছি কম বেশি, আমি তো মানে আমি তো দেখতেছি বা কাজ তো হচ্ছে, আর যখন পড়বে তো পড়বে, এটা ম্যাম তো আবার অনেক ভুলে সময় গেছে। ক্লায়েন্টে গেলে প্রথম দিকে অনেক সময় আসলে আইডিল বসে থাকতে হয়, কারণ ডকুমেন্ট প্রোভাইড করা, হুম ইনফরমেশন ওরা কালেক্ট করা, এগুলোতে দেখা যায় যে 5-6 দিন, অনেক সময় পারমিশন বললাম, পারমিশন নিবে দিবে অ্যাক্সেস, এগুলো করতে করতে দেখা যায় যে 5-6 দিন আইডিলে বসে থাকতে হয় অনেক সময়। হুম। তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই মিথ্যা কথা লেখা ছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, সেইটাই আমি বললাম। তো এই জন্য আমি এই সিস্টেমই রাখি নাই আমার ইয়েতে, কারণ ওইটা দিয়েও আমি কি কি করব, যে সবাই যে টাইমশিট ফিল আপ করলো খুব কাজ করে ফেললো, ওটা দিয়ে বুঝেও আমি কি করব, তাই না? এটা লস হওয়ার তো লস। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে স্টাফ। আচ্ছা, যেটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম, যখন কোনো ক্লায়েন্টে যাবেন তখন কিন্তু টিমের সাথে কি করবেন, মিটিং করবেন যে কোনো দিন। যখন ধরেন অ্যাকাউন্টস টিমের সাথে তো ডে টু ডে কথা হবে, তাদের সাথে কিন্তু একটা ফর্মাল মিটিং করবেন, প্রকিউরমেন্ট টিমের সাথে ফর্মাল মিটিং করবেন, এইচআর এর সাথে ফর্মাল মিটিং করবেন। মিটিংয়ে কি নিয়ে আলাপ আলোচনা করো মাইনার্স লিখে আবার তাদেরকে পাঠাই দিবেন। এই প্র্যাকটিস গুলো কিন্তু খুব ভালো। এই প্র্যাকটিস গুলো করলে
ক্লায়েন্টের কিন্তু আপনাদের সম্পর্কে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে, যেরকম প্রফেশনাল ইয়েতে কাজ করতেছে। আবার অনেক ক্লায়েন্টেরই ধারণা কি, অডিটর আসবে, অডিটর খালি অ্যাকাউন্টস টিমের সাথে বসবে, তাদের সাথেই রাত জাগবে, রাত জেগে জেগে কাজ করবে, আমাদের কোনো দায়িত্ব নাই বা অন্য কিছু দেখবে না। না, আমরা তো আসলে সবই দেখবো, তাই না? তো প্রত্যেকটা টিমের সাথে যদি আপনারা এরকম ফর্মালি ইন্ট্রোডিউস হন এবং শেয়ার করেন যে আপনারা দেখবেন কাজ করবেন কিভাবে, তারপর ওদের থেকে যদি শুনেন তারা কাজগুলো কিভাবে করে, তাদের প্রসেস কি, তাহলে ওদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয় যে হ্যাঁ আমাদের কাজগুলিও দেখা হবে। আবার আপনারাও তো বিজনেসের নেচার বোঝা ছাড়া কি অডিট করবেন, তাই না? তারপরে যদি মাইনরসটা লিখে আবার ওদেরকে পাঠায় দেন, থ্যাংক ইউ দেন, যে থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম, আমরা যা আজকে কথা বললাম সে আমরা একটা ম্যানার্স এটা লিখিত পাঠালাম ফর ইউর রেকর্ড ইনফরমেশন, আপনাদের যদি ম্যানার্সে কোনো কিছু অ্যাড করার থাকে বা কোনো কিছু আপডেট করার থাকে প্লিজ লেট আস নো। তো কি লাভ হবে, আপনাদের ইংলিশ লেখার একটা প্র্যাকটিস হবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, ক্লায়েন্টের একটা ইমপ্রেশন আসবে, আপনার নিজেরও প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। তো এই প্র্যাকটিস গুলো কিন্তু আসলে ওই একদিনে হুট করে যায় চাকরিতে ঢুকেই লেখা শুরু করতে পারবেন না। তো এই ছোট ছোট কাজগুলো এখন থেকে করবেন বা করার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, এক্সটার্নাল ডাটা সোর্সেস কি, যে বিজনেসের যদি ট্যাক্স স্পেশালিস্ট থাকে, লয়ার থাকে, হ্যাঁ, বা রিসার্চ ডেভেলপমেন্টের আলাদা টিম থাকে, অথবা আমরা যদি স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স বোর্ড থেকে যদি কোনো ইনফরমেশন পাই, আমরা গুগল থেকে কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো ইনফরমেশন পাই, সেগুলো হলো আমাদের এক্সটার্নাল ডাটা সোর্স। আচ্ছা, ইন্টারনেট অফ থিংসটাই বলছে যে আমরা স্মার্ট যে ডিভাইসেস গুলো থাকে, সফটওয়্যার থাকে, তারপরে বিভিন্ন ধরনের সেন্সর থাকে, সিসিটিভি মানে সিকিউরিটি ডিভাইসেস থাকে, এই 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 যে ইন্টারনেট অফ থিংস, এগুলো তো আমাদের কি ডাটা সোর্স না? আপনারা যদি দেখতে চান যে এইখানের সিকিউরিটি কেমন, সিসিটিভি কাজ করে নাকি, সিসিটিভির ভিডিও দেখান, তখন দেখবেন কি যে ক্যামেরাটা নামেই আছে, এই ক্যামেরা কি কাজ করে না। অনেক জায়গায় যে দেখবেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, যে ধোঁয়া জ্বালাইলে পানি পড়ার কথা, যে দেখবেন যে ধোঁয়া জ্বালাইছেন বাট পানি পড়তেছে না, অথবা ফায়ার এক্সটেনশন গুলো, ফায়ার এক্সটিংগুইশার গুলো ডেট চলে গেছে। আচ্ছা, গুড ইনফরমেশনের কোয়ালিটি কি, গুড ইনফরমেশনের কোয়ালিটি হচ্ছে সবগুলোর প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে মনে রাখার জন্য, অ্যাকুরেট, যে আমার অ্যাকুরেট ডাটা হইতে হবে, ডাটাটা কমপ্লিট হইতে হবে, ডাটাটা এমন হইতে হবে যে ডাটাটার কস্ট মানে বেনিফিট এক্সিস দেন কস্ট, ডাটাটা ইউজার টার্গেটেড হইতে হবে। আমি এমন একটা ডাটা নিলাম যে এই ডাটাটার কোনো ইউজার নাই, না, ডাটাটা রিলিভেন্ট হইতে হবে, ডাটাটা অথরিটেটিভ হইতে হবে মানে রিলায়েবল হইতে হবে, ডাটাটা টাইমলি হইতে হবে। মানে আপনি রিলায়েবল ডাটার চোখ করে আবার টাইমলি দিলেন না, তা হবে না। আর ডাটাটাকে ইজি টু ইউজ করা যাবে, এটা হচ্ছে অ্যাকুরেটের এই এইগুলো। আচ্ছা, তারপরে ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিসে কি করা, যে আপনি টুকরা টুকরা ইনফরমেশন নিলেন, তারপরে সেগুলো দিয়ে অ্যানালাইসিস করে দেখলেন যে ঠিক আছে নাকি। যেমন কি গত বছরের ডাটা নিলেন, এই বছরের ডাটা নিলেন, একটা কম্পারেটিভ ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখলেন, তারপরে সাপ্লায়ারের থেকে রেট নিলেন আর এখান থেকে পেমেন্টে দিয়ে দেখলেন, অ্যানালাইসিস করে দেখলেন ঠিক আছে নাকি, বেশি দামে কিনতেছে নাকি, এরকম বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করা যায়। যত বেশি অ্যানালাইসিস শিখবেন তত বেশি আপনি ইন্টারনাল অডিটে কাজ করতে পারবেন। ইন্টারনাল অডিটে কাজ করে যদি আপনি ডিফারেন্ট টাইপস এর রিপোর্ট, ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন যদি ম্যানেজমেন্টের কাছে না দিতে পারেন, তাহলে ইন্টারনাল অডিটের ক্যারিয়ারটা ভালো মতো গ্রো করে না। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইজ করা। ডাটা অ্যানালাইজ করার মধ্যে এখানে বলছে যে কমনলি কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয়, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সেটা হচ্ছে যে আমরা একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আমরা একটা ডাটা সেটকে সামারাইজ করব। আচ্ছা, আপনারা স্ট্যাটিস্টিক্স পড়ছিলেন, আপনাদের ছিল, আমার যেমন এইচএসসি তে স্ট্যাটিস্টিক্স ছিল,
ইন্টারমিডিয়েটে। তো ওইখানে কিন্তু ওই যে মিন মানে গড়, মিডিয়াম, মধ্যমা, মোড এগুলো বের করতে হইতো। তো সেগুলো দিয়ে যে ডাটা সামারি করা হয় সেটাকেই বলতেছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মানে টুলস এর কথা বলতেছে অ্যানালাইজ করার জন্য। আবার যদি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় তখন সেটা হচ্ছে বিগার একটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ করে। বিগার পপুলেশন থেকে, এখন বিগার পপুলেশন থেকে কাজ করার জন্য তো পপুলেশনটা কি সবাইকে, আমি যেমন 12 মাসের ডাটা, 12 মাসের ডাটাই আমার পপুলেশন, আমি তো 12 মাসের ডাটা দেখবো না। আমি তখন কি করলাম, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স টুল করে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিলাম। কি হইতে পারে, আমি প্রত্যেক মাস থেকে একটা ডাটা নিব, বা আমি প্রত্যেক সাপ্লাইয়ারের থেকে ডাটা নিব, বা আমি প্রত্যেক কাস্টমারের ডাটা নিব, বা যার ওয়েট বেশি তার থেকে বেশি ডাটা নিব। মানে আমি এমন ভাবে ডাটা নিব যাতে পুরা পপুলেশনকেও কাভার করে, আবার পপুলেশনের সব ডাটাও না দেখতে হয়, কিন্তু আমার স্যাম্পলটা যাতে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। এটা হচ্ছে একটা ডাটা সেটের মধ্যে রিলেশনশিপ ফাইন্ড আউট করা। আচ্ছা, যেমন এখানে বলছে ফাইন্ডিং আউট দ্যাট কাস্টমার্স উইথ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আর মোর লাইকলি টু চার্ন। চার্ন ইজ এ টার্ম ইউজ টু রেফার টু কাস্টমার হু সুইচ টু আদার প্রোভাইডার অফ সার্ভিসেস। তাহলে এইখানে বলছে যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস হচ্ছে একটা ডাটা সেটের মধ্যে রিলেশনশিপ বের করা। যেমন বলছে যে এমন কিছু ডাটা আছে অ্যানালাইজ করে আপনারা বের করতে পারেন যেটা বিজনেস ইন্টারেস্টেড ছিল না বা বিজনেস জানতো না, কিন্তু দেখা গেল কি যে এমন একটা অ্যানালাইসিস করে বের করে ফেলছে যেটা ইউজফুল, যে আমার কোন কাস্টমার গুলোর আসলে আমার লয়াল কাস্টমার না, আমার কোন কাস্টমার গুলো আসলে, কোন নেচারের কাস্টমার গুলো আসলে সুইচ করে যাবে। তো আমি আসলে কোন কাস্টমারের উপর বেশি দিব, প্রেফারেন্স দিব। আমি বিজনেস ওনার হলে যারা আমার প্রতি লয়াল তাদেরকেই তো আমি আরো বেশি ভালো সার্ভিস দিতে ট্রাই করব একটা। আবার যেই ধরনের কাস্টমার গুলো আমি আইডেন্টিফাই করে ফেলছি যে এরা সুযোগ পাইলেই কি হয়ে যাবে, সুইচ করবে, এদের নেচারই সুইচ করা, এরা লয়াল না, কোনো ব্র্যান্ডের প্রতি তারা লয়াল না, তাহলে ওই কাস্টমারদের জন্য আমার আবার অ্যাপ্রোচ হবে, আমার মার্কেটিং অ্যাপ্রোচ বা টার্গেট হবে কি ডিফারেন্ট, তাদেরকে ধরে রাখার জন্য। আচ্ছা, আর কনফার্মেটরি ডাটা অ্যানালাইসিস বলছে যে আমার একটা প্রি ডিটারমাইন্ড হাইপোথেসিস আছে, সেই প্রি ডিটারমাইন্ড হাইপোথেসিসটাকে আমি কি করলাম, ডাটা অ্যানালাইসিস করে কনফার্ম করলাম। ধরেন পুলিশের ইনভেস্টিগেশন চলতেছে, প্রি ডিটারমাইন্ড হাইপোথেসিসে ওরা ঠিক করে কি বলছে যে এই লোকটা যেহেতু সবসময় চুরি করে, এই এলাকার সে হচ্ছে নামকরা চোর, তাহলে ওই চোর। এটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড হাইপোথেসিস। এখন পুলিশ ইনভেস্টিগেট করে এভিডেন্স নিয়ে কি প্রুফ করার ট্রাই করবে যে এই যে প্রি ডিটারমাইন্ড হাইপোথেসিস ছিল সেটাকে কনফার্ম করার ট্রাই করবে। তো এই এই টুলগুলো বা এই মেথডগুলো করার মাধ্যমে, ইউজ করার মাধ্যমে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, তারপরে বলছে স্যাম্পলিং। স্যাম্পলিংটা একটু বলে ফেলছি যে আমরা স্যাম্পলটা নিব সবসময় যাতে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয়। অনেক সময় আপনারা কি করেন যে ভাউচার দেখার সময় যে বড় বড় ফিগার গুলো নিলাম না, বা প্রত্যেক মাস থেকে একটা নিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এমন ভাবে স্যাম্পলটা নিতে যেটা খুব ভালো লজিক্যাল হয়। যেমন মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান তার 80% প্রোডাক্ট যে বেচে একটা কাস্টমারের কাছে, আর বাকি 20টা, বাকি 20% সেল হয় 10টা কাস্টমারের কাছে। এখন আপনার কিন্তু একটা কাস্টমারই মেইন। এখন আপনি যদি এমন ভাবে স্যাম্পল নেন যে টোটাল আছে 11টা কাস্টমার, আমি সবার থেকে দুইটা দুইটা করে ভাউচার দেখব, তাহলে কিন্তু আপনার স্যাম্পল কালেকশনটা কিন্তু খুব একটা কি হয় না, ভালো হয় না। কারণ আপনার 80%ই তো সেল করছেন একজন কাস্টমারের কাছে, তাহলে ওর থেকেও যদি দুইটা নেন, আর বাকি 20% যে 10 জনের কাছে করছেন তাদের থেকেও যদি দুইটা নেন, তাহলে কিন্তু স্যাম্পলটা কি খুব বেশি, খুব ভালো মতো রিপ্রেজেন্টেটিভ হইলো? হইলো না, কারণ ওয়েট তো ওইদিকে বেশি। তো ওই 80%-এর মধ্য থেকে আপনাকে কি করতে হবে,
রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ইয়ে করতে হবে, হয় মাসে বা কোয়ার্টারের বেসিসে, ওখান থেকে বেশি নিতে হবে। আচ্ছা, ওকে। স্যাম্পলিং এর মেথড আছে, যে অনেক সময় আমরা ধরেন ছোট একটা হেড, খুব বেশি ইয়ে না, ম্যাটেরিয়াল ইয়ে না, তখন আমরা সিম্পল র্যান্ডিং স্যাম্পল ফলো করলাম, র্যান্ডম স্যাম্পলিং। এই যে একটু আগে বললাম যেটা আমি, কখনো সিস্টেমেটিক স্যাম্পলিং ইয়ে করলাম। হুম। বা কখনো বলছে স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর কথা, যে আমার পপুলেশন যদি সাব পপুলেশনে ভাগ করা থাকে, যেমন একটা অফিসে মেল এমপ্লয়িও আছে, মেল লেবারও আছে, ফিমেল লেবারও আছে, তখন আমি মেল থেকেও নিলাম, ফিমেল ফিমেল থেকেও নিলাম, মানে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে ভাগ করে নিলাম। অথবা লেবার থেকে মেল ফিমেল ভাগ করলাম, আবার এইজ গ্রুপের বেসিসে ভাগ করলাম, এগুলো হচ্ছে স্ট্রাটিফাইড বেসিসে করা। আচ্ছা। আর স্যাম্পল সিলেকশনে আমাদের সবসময় প্র্যাকটিক্যাল কনসিডারেশনটাকে মাথায় রাখতে হবে, যে আমার যে স্যাম্পলটা নিলাম, এই ডাটাটা নেওয়া কি আমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হইলো নাকি, যেটা বললাম যে আমি যেটাকে আমি লজিক্যাল বলছিলাম, সেটা হইলো নাকি। আচ্ছা। আরেকটা হচ্ছে আমাকে কি ফলো করতে হবে, প্রফেশনাল স্কেপটিসিজম। আপনাদেরকে বলছিলাম না, আপনাদেরকে আইসিডব্লিউ এর কোড অফ কন্ডাক্ট করানো হয়েছে নাকি অ্যাসুরেন্স ক্লাসে, হয়েছে? অ্যাসুরেন্স ক্লাসে আপনাদের আইসিডব্লিউ এর কোড অফ কন্ডাক্ট পড়ানো হয়েছে কি? মনে হয় হয়েছে, কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা, যেখানে হচ্ছে আপনার ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি, এইগুলো পড়ানো হয়েছিল। জি না ম্যাম। ম্যাম, এখনো হয় নাই, পরের ক্লাস থেকে হবে। ওকে, গুড। তো সেইখানে আপনারা স্কেপটিসিজম জিনিসটা পড়বেন। স্কেপটিসিজমটা কি? ম্যাম কোয়েশ্চেনিং মাইন্ড। কোশ্চেনিং মাইন্ড। হ্যাঁ, যেমন অনেকে কিন্তু ক্লায়েন্টকে কোশ্চেন করতে চায় না, বুঝছেন? বা ক্লায়েন্টও অনেক সময় বেশি কোশ্চেন করলে আপনাকে একটু ইনসাল্ট করে ফেলবে, যে দূর মিয়া এটাও বুঝেন না। হুম। কিন্তু আমাদের অডিটরকে কি হইতে হবে? অডিটরকে হইতেই হবে কোশ্চেনিং মাইন্ড। আমি একটা কোশ্চেন করব, সে একটা উত্তর দিবে, সেই মানে কোশ্চেনিং মাইন্ড মানে এই না যে আমি বোকার মতো কোশ্চেন করব। কোশ্চেনিং মাইন্ড এই হবে, যেমন আপনারা যদি যে কোর্ট রুমের মুভিগুলো দেখেন, যে লয়ার কি করে, একটা কোশ্চেন করে, তারপরে যে ওই যে কাঠগড়ায় যে থাকে তারে কি বলে, যে সাক্ষী বা ইয়ে, তারা উত্তর দেয়, তারপরে সে কিন্তু ও তার উত্তরের বেসিসে কিন্তু আবার কোশ্চেন করে, তাই না? অনেক সময় জাজ তাকে থামায় দেয় যে কোশ্চেনটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে বা ইয়ে, কিন্তু সে কিন্তু কি থামে না, সে কিন্তু ওই যে তার যে অ্যান্সার সেটাকে ধরে আবার কোশ্চেন করে। একটা হচ্ছে তার অ্যান্সারকে ধরে কোশ্চেন করা, আর একটা হচ্ছে আপনার কাছে যে অলরেডি অ্যানালাইসিস আছে, আপনার কাছে যে অলরেডি কেস স্টাডি করা আছে, ওটার সাথে যখন আপনার কন্ট্রাডিক্ট করে তখন আবার কোশ্চেন করা, তাহলে সেই জিনিসটা করতে হবে। আচ্ছা। কোশ্চেনিং মাইন্ড হচ্ছে রাইট কোশ্চেন আস্ক করতে হবে। ওকে, রিলায়েবল ইয়ে বের করার জন্য। আচ্ছা। তারপরে হচ্ছে অনেক সময় আমরা ইনফরমেশনের কি করি, সার্ভে করি। আপনাদের কাছে আসে নাকি? আমাদের কাছে প্রায়ই আসে, যেমন ধরেন কোনো কলেজের বা ভার্সিটির প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, তারা কি করে অনেক সময় আমাদেরকে মেইল করে, যেরকম আমি একটা ইয়ে নিয়ে রিসার্চ করতেছি বা আমি পিএইচডি করতেছি, সো আমার এটার হিসাবে সার্ভে করাটা খুব মানে দরকার, সো আমি একটা কোশ্চেনিয়ার অ্যাটাচ করে দিচ্ছি, আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে, আপনারা কি করেন, এই কোশ্চেনিয়ারটা ফিল আপ করে দেন। তো এরকম যদি আপনারা সার্ভের ইয়ে পান, হুম, অথেন্টিক বা অ্যাকুরেট বা ভালো সার্ভে রেজাল্ট পান, সেই সার্ভে ডাটাটাও কিন্তু আপনাদের কি হতে পারে, একটা সোর্স অফ ইনফরমেশন হতে পারে। তো এইখানে আপনারা সার্ভে করার সময় কিভাবে কোশ্চেন টোশ্চেন করবেন, কি কোয়ালিটি হইতে হবে, সেগুলো বলে দিছে, এগুলিতে আমরা আর না যাই। আচ্ছা। তারপরে স্প্রেডশিট, স্প্রেডশিট নিয়ে তো বলার কিছু নাই, আমরা সবাই জানি এক্সেল, তাই না? এখন ক্যারিয়ারে ভালো হইতে হইলে কি কি করতে হবে? আজকে বলছি কোম্পানিজ এক জানতে হবে, ফার্স্ট ক্লাসে কি বলছিলাম আপনাদেরকে, এক্সেল জানতে হবে, ওয়ার্ড জানতে হবে, আর পাওয়ার পয়েন্ট জানতে হবে। বুঝতে পারছেন?
ম্যাম আপনার ল্যাপটপে মনে হয় চার্জ নেই, বন্ধ কথাটা ঠিকই বলছেন, একটু আগে দেখছিলাম 40% আর আলসেমি করে চার্জ দিচ্ছি না। দেখি কতটুকু আছে, 25। হ্যাঁ, দাঁড়ান, চার্জারটা লাগাইনি। এত সহজে বন্ধ হবে না, এই বন্ধ হওয়ার আগে সে আবার ভালো আছে, সে আমাকে ওয়ার্নিং দিত যে আমি কিন্তু কমে যাচ্ছি। আচ্ছা, তো স্প্রেডশিট নিয়ে আর কথাবার্তা না বলি, যেটা আমি বললাম যে আমাদেরকে কিসে ভালো হইতে হবে, এক্সেলে, ওয়ার্ডে আর পাওয়ার পয়েন্টে। আপনারা দেখছেন যে বিডার লোকের প্রেজেন্টেশনটা নিয়ে সবাই খুব প্রশংসা করছিল, মনে আছে? কিছুদিন আগেই তো। তো আপনারা সিএ হয়ে যে লেভেলে কাজ করবেন, তখন তো আপনাদের কাজ কি হবে? ব্যালেন্স শিট বানানো বা জার্নালের এন্ট্রি দেওয়া তা তো না। আপনাদের কাজ হবে এই ব্যালেন্স শিট বা ট্রায়াল ব্যালেন্স বা ইয়ে বা যে ডাটাগুলো আছে সেগুলোকে সাজায়া অ্যানালাইসিস করে কি করা, রিপোর্ট তৈরি করে বসদের কাছে প্রেজেন্ট করা। তো আপনারা অ্যানালাইসিস করবেন অবশ্যই এক্সেল ইউজ করে, ওয়ার্ড লাগবে আপনার রিপোর্টিং এ, আর পাওয়ার পয়েন্ট তো আমার লাগবে কি জন্য, যে আমি যে প্রেজেন্টেশনটা রেডি করব সেটা প্রেজেন্ট করার জন্য। আচ্ছা, এগুলি খুবই ওই যে সিলি জিনিস টিনিস, কোনটা টেক্সট কোনটা ভ্যালু কোনটা ফর্মুলা, এগুলো নিয়ে আর না বলি। এগুলো নিয়ে কোশ্চেন আসবে নাকি সেটাও আমি জানি না। তারপরে সবাই চার্ট বানাইতে পারেন তো, বিভিন্ন ধরনের চার্ট, ওগুলিও শিখে ফেলবেন। আমি যেটা বলি, প্রত্যেকদিনই চেষ্টা করবেন একটা একটা ছোট এক্সেলের স্কিল শেখা, একটা ওয়ার্ডের শেখা, একটা নতুন বাংলা ওয়ার্ড শেখা, একটা নতুন ইংলিশ ওয়ার্ড শেখা, চেষ্টা করবেন। আরেকটা জিনিস করতে পারেন হচ্ছে কি, একটা ওয়ার্ডেরই ডিফারেন্ট ওয়ার্ড শেখা, সিনোনিম গুলো, তাই না? বা একটা ওয়ার্ডকে কত ভাবে লেখা যায় সেগুলো শেখা। ঠিক আছে, মনে রাখবেন, কোনো কিছুই একদিনে হয় না। আপনি ভালো ইংলিশ লিখতে চান, প্র্যাকটিস লাগবে। ভালো এক্সেলে হইতে চান, প্র্যাকটিস লাগবে। তো ডেইলি যদি একটু একটু করে আমরা অনেক কিছু করি, সো আমাদের জন্য ইজি হবে, প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে ডাটা কম্পারেবিলিটি, এগুলি সবই থিওরিটিক্যাল ইয়ে আছে। আচ্ছা, ওকে, এখানে একটা জিনিস বলছে যে ডাটা বায়াস এবং রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। ও যে আমরা যদি স্যাম্পল সিলেকশনে ভুল করি, হুম, বা আমরা যদি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সিলেক্ট না করতে পারি, তাহলে তো আমি যে রিপোর্ট বের করব সেটা বায়াসড হবে না। সেটাইকেই বলতেছে ডাটা বায়াস। আচ্ছা, তো ডাটা বায়াস কিরকমের হইতে পারে? একটা হচ্ছে সিলেকশন বায়াস, যখন আমি ডাটাটা সিলেক্ট করতে গিয়ে সমস্যা করলাম। আচ্ছা, আবার যখন সেলফ সিলেকশন বায়াস আছে, হুম, সেলফ সিলেকশনটা কি? যেমন ধরেন আমার খুব কাছের লোক পরীক্ষা দিবে আর আমি কোশ্চেন করতেছি, তাহলে কি আমি বায়াসড হয়ে যাব না? বা আমার কাছের লোক পরীক্ষা দিল, আমি তার খাতা দেখে দিচ্ছি, ঠিক আছে? বা আমি স্যাম্পল সিলেক্ট করব, আমি নিজেও নিজে মানে একজন ইয়ে হইলাম, সেই স্যাম্পলের পার্টিসিপেন্ট হইলাম, তাহলে সেলফ সিলেকশন বায়াস হয়ে গেল। অবজারভার বায়াস, আমি যখন অবজার্ভ করলাম তখন আমি বায়াসড ছিলাম। হুম, কিভাবে বায়াস ছিলাম? আমি কিছু প্রি ডিটারমাইন্ড অ্যাজাম্পশন ঠিক করে, আরে ও তো এমনই,
এমন চিন্তা করে তারপরে আমি তাকে অবজার্ভ করলাম বা তার পরীক্ষার খাতাটা দেখলাম। হুম। তো এটা হচ্ছে অবজারভার বায়াস। আর একটা হচ্ছে অমিটেড ভেরিয়েবল বায়াস। আচ্ছা, আমরা এক্সপ্লোরেটরি ডাটাটা একটু আগে পড়ে আসছিলাম, যে আমরা ডাটার রিলেশনশিপ বাইর করব, যে কোন কাস্টমার গুলো আসলে লয়াল থাকবে না, কোন টাইপের কাস্টমার গুলো চলে যাবে। মনে আছে, একটু আগেই পড়লাম এক্সপ্লোরেটরি ডাটা। তো তো এই অমিটেড ভেরিয়েবল বায়াস হচ্ছে যেটা, যে আমার ডাটা অ্যানালাইসিস করার সময় তো অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক বা অনেক ধরনের কিছু চিন্তা করতে হয়, কিন্তু আমি অনেক ধরনের যেগুলোকে চিন্তা করতে হয় সবগুলোকে একটা একটা ভেরিয়েবল বলা হয়, কিন্তু আমি ডাটা এই এই অমিটেড ভেরিয়েবল বায়াসে কি হচ্ছে, আমি অ্যানালাইসিস করার সময় এক মেজর ভেরিয়েবল বাদ দিয়ে দিলাম। যেমন বলছে, রিসার্চার মে omit to record the age of people even though this might be a factor that determine whether a person is potential customer. মনে করেন আপনারা ছেলেদের জন্য একটা নতুন সেলুন করা হয়েছে, এবং সেলুনটার এটা যেটা সবাই হচ্ছে ইয়াং, এখানে যেই ছবি টবি রাখা হয়েছে সব হচ্ছে ইয়াং পোলাপাইনের ছবি। হুম। তো ও যখন আপনার টার্গেট কাস্টমার বা টার্গেট ইয়ের অ্যানালাইসিস করছিল, তখন সে কি করছিল, রিসার্চ করার সময় এখানে বলছে এইজ অফ পিপলের এইজ, সে যখন সার্ভে করছিল বা সেলুনটা দেওয়ার আগে টার্গেট করছিল, তখন সে এইজ এইজ পিপলের যে এইজ, এটাকে সে কি করে নাই, কনসিডার করে নাই বা লিখে নাই। সো এটা একটা মেজর ভেরিয়েবল, এইটা দেখে কিন্তু, সো সেই এইজ যেহেতু লিখে নাই, এখন তার একটা জিনিসের উপরে তার উত্তর আসছে ইয়েস, আরেকজনের আসছে নো। এখন এটা দেখে কিন্তু আপনারা আসলে কি বুঝতে পারবেন না যে এ আমার পটেনশিয়াল কাস্টমার হবে নাকি না। কারণ সে যদি ওই এজ গ্রুপের হয়, সিনিয়র গ্রুপের হয়, সে তো আমার পটেনশিয়াল কাস্টমার না, কারণ আমি তো টার্গেটই হচ্ছে ইয়াং জেনারেশন। আবার সে যদি ইয়াং জেনারেশন হয় কিন্তু আমি তার এজটা লিখি নাই, বাট আমি যেহেতু এখানে এজটা লিখি নাই, তার উত্তরটাকে কনসিডার করে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, বাট করা দরকার ছিল কারণ সে আমার পটেনশিয়াল কাস্টমার ছিল। সো অমিটেড ভেরিয়েবল বায়াসটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করার সময় আমরা কি ভেরিয়েবল রাখলাম না। যেমন আমার যদি সিজনড বিজনেস হয়, আমি যদি ডাটা কালেক্ট করার সময় যদি কোন সিজনে বিক্রি হয়েছে এটা না করি, আর আমার বিজনেসটাই সিজনের উপর ডিপেন্ডেন্ট, তখন কিন্তু আমি আলাদা করতে পারবো না যেটা আমার কি পিক সিজনের সেল নাকি এটা আমার পরের, মানে অফ সিজনের সেল। আচ্ছা, কগনিটিভ বায়াস হচ্ছে যে প্রত্যেকটা মানে ধরেন আমরা যে ভোট দিব, আমরা তো রক্ত মাংসের মানুষ, তাহলে আমার ইয়েতে কি থাকবে সবসময়ই, একটা আহ মানে আমি যতই বলি আমি নিরপেক্ষ নিউট্রাল, বাট অ্যাবসেন্ট মাইন্ডেও কি আমার একটা হিউম্যান পারসেপশন, বা আমি যে পরিবেশে বড় হয়েছি বা আমার যা পড়ালেখা বা আমার যা ব্যাকগ্রাউন্ড, সেটাই কি আমার মতামতকে কি করবে, ইয়ে করবে না, ইনফ্লুয়েন্স করবে না। ইয়েস তো ম্যাম, এটাকেই করবে। বলতেছে মানে কগনিটিভ বায়াস। ওকে। আচ্ছা, যেমন বলছে দেখেন, এ কোম্পানিজ প্রফিট ফর দ্য ইয়ার শোজ এ 20% ইনক্রিজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। কি লাইনটা দিছে, শেয়ার হোল্ডারদেরকে বলছে যে কোম্পানির প্রফিট 20% বাড়ছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার, এরকম একটা লাইন দিছে। তাহলে এই লাইনটা তো ইমপ্রেসিভ, যে গত বছরের চাইতে 20% বাড়ছে, বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, কিন্তু আপনি যদি এর আগেই বলে থাকেন যে মার্কেট গ্রোথ 30% হয়েছে, আপনি যদি বলেন যে আমাদের মার্কেট গ্রোথ আগের বারের চাইতে 30% বেশি হয়েছে, এরপরে যদি বলেন যে আমাদের প্রফিট হয়েছে 20%, তাহলে কি হবে, আমাদের ইমপ্রেশনটা কি হয়ে যাবে, ডিফারেন্ট হবে। কেন? কারণ আমরা তখন কি চিন্তা করব, যে আমার যেহেতু মার্কেট গ্রোথ 30% বাড়ছে, আমার প্রফিটও তো কি করার কথা ছিল 30%। আমার তো একটা, মানে আমি তো হিউম্যান, আমার একটা
কি একটা ক্ষোভ বা একটা ইয়ে ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে কগনিটিভ বায়াস, যে ইনফরমেশন কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর হিউম্যানের যে একটা ন্যাচারাল পারসেপশন আছে বা ইয়ে আছে, সেইটা এসে কিভাবে ওটাকে কনসিডার করবে। আচ্ছা, কনফার্মেশন বায়াস এইটা কি? এইটাও হচ্ছে আমাদের এটাও হিউম্যান পারসেপশনের অনুযায়ী। যেমন আমাদের দেশে কি পলিটিক্যাল পার্টি নিয়ে অনেকে কি খুব বায়াসড না, যে আমার বাপ এই পার্টি করতো আমিও এটা করব, বা আমি এই দলকে সাপোর্ট করি, বা এটার জন্য মানে এই এই বিলিফে আমি অন্য কিছু কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি তার সব দোষ ত্রুটি কি করি, ইগনোর করি, আছে না আমাদের? তো কনফার্মেশন বায়াসটাও হচ্ছে এরকম, যে যে ডিসিশনটা আমার বিলিফস আমার ইয়ের সাথে যায় সেটাকেই আমি নিচ্ছি, আর যেটা যায় না সেটাকে আমি নিচ্ছি না। তো ধরেন কেউ একটা নিউ প্রোডাক্ট অথবা নিউ ব্যবসা ইয়ে করতে চায়, তাহলে আমি যদি আগেই ধরে নেই যে না এই নতুন প্রোডাক্টটা চলবে না, এখানে সবাই ওই আগের প্রোডাক্টটা ইউজ করবে, তাহলে কিন্তু ওই নতুন প্রোডাক্টটায় আমার কোনো কি থাকবে না, ইন্টারেস্ট থাকবে না। না, আমি তো আগেই কনফার্ম যে এটা চলবে না, তো আমার কোনো মার্কেটিং রিসার্চ টিচার্সের দরকার নেই। আচ্ছা, সার্ভাইভারশিপ বায়াস এখানে বলছে this is where the sample contains only items that survived some previous event. যেমন বলছেন an accountancy firm only let students sit the exam if they achieve at least 45% in their mock exam. আপনাদেরও তো সিএলএ মক এক্সাম হয়, হয় না? এবার হয়েছে আপনাদের? আপনাদেরও কিন্তু মক এক্সাম হয়। বা স্কুলে আপনাদের কি টেস্ট প্রি টেস্ট পরীক্ষা ছিল ক্লাস 10-এ? ইয়েস ম্যাম, ছিল ম্যাম। আমাদের সময় ছিল। তো তখন ইয়ে হইতো না যে যারা টেস্ট পরীক্ষায় পাশ করবে তারাই শুধুমাত্র এসএসসি তে পরীক্ষা দিতে পারবে? ইয়েস ম্যাম। তো সেইটাই হচ্ছে সার্ভাইভারশিপ বায়াস। সে কি করছে, স্যাম্পলে আগে থেকেই যারা ওই পরীক্ষাটা পাশ করতে পারে নাই টেস্ট পরীক্ষা, সে স্যাম্পল থেকে আগেই তাদেরকে কি করে দিছে, বাদ করে দিছে। তাহলে এই ডাটাটাও কি হয়ে গেছে, বায়াসড হয়ে গেছে। বাট কিসের ভিত্তিতে? সার্ভাইভারশিপ, যে তারা সার্ভাইভ করবে শুধু তাদেরকে নিয়ে আমি কাজ করছি, অথচ দেখা যাবে যে আমার এই অ্যানালাইসিসের জন্য যে বাদ পড়ছে তাকেও আমার দরকার ছিল। তো এগুলো হচ্ছে বায়াসড এর এক্সাম্পল। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আরেকটা জিনিসই বোঝানো আছে, টাইপ 1 এন্ড টাইপ 2, তারপরে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব লাস্টের টাইম। আচ্ছা, টাইপ 1 আর টাইপ 2 এররটা কি? প্রথমে একটা জিনিস বলছি কি, আপনারা সবাই আছেন তো, ঘুমায়েন না। হাইপোথেসিস টেস্টিং। আচ্ছা, হাইপোথেসিস টেস্টিং involves using data to confirm whether a predetermined idea or null hypothesis is true or an alternative hypothesis is true. কি বলছে? হাইপোথেসিস টেস্টিং মানে হচ্ছে যে কনফার্ম করা, আমার একটা প্রিডিটারমাইন্ড হাইপোথেসিস আছে, প্রিডিটারমাইন্ড আইডিয়া আছে, হয় সেটাকে ট্রু কনফার্ম করা অথবা এর অল্টারনেটিভ হাইপোথেসিসটাকে ট্রু কনফার্ম করা। কারণ আমি যদি আমার কোনো হাইপোথেসিস থাকে আর সেটাকে যদি আমি কনফার্ম করতে চাই, একটু আগে কি বলছিলাম, পুলিশি ইনভেস্টিগেশনে কনফার্ম করতে চাইলে কি করতে হবে, আমাকে ইনভেস্টিগেট করতে হবে। তাহলে ইনভেস্টিগেট করতে হলে আমাকে এভিডেন্স বা স্যাম্পল নিতে হবে। তাহলে সেই স্যাম্পল টেস্ট করে বেসিসে আমাকে কনফার্ম করতে হবে যে আমার হাইপোথেসিসটা কি ট্রু নাকি এর অল্টারনেটিভ হাইপোথেসিস ট্রু। ওকে? আচ্ছা, এখন বলছে আমি তো একটা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে যদি দেখি যে আমার যেই হাইপোথেসিসটা ছিল সেটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয়েছে, তাহলে সেই হাইপোথেসিসকে আমি কি করে দিব, রিজেক্ট করে দিব। আমার যে প্রিডিটারমাইন্ড হাইপোথেসিসটা ছিল সেটা যদি স্যাম্পল টেস্ট করে আমি দেখি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয়েছে, যে আমি বলছিলাম এটা উত্তর দিকে পাওয়া যাবে, এটা পাওয়া গেছে পুরো অপোজিটে, দক্ষিণ দিকে, তাহলে আমার হাইপোথিসিস কি হবে, রং, ট্রু না ফলস?
ফলস, আমার হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখন যাই টাইপ 1 আর টাইপ 2 এররে। আচ্ছা, টাইপ 1 এররটা কি? টাইপ 1 এরর বলছে ফলস পজিটিভ। কোভিড এর সময় মনে আছে, কারো কোভিড হয় নাই, বাট রিপোর্টে আসছে কি পজিটিভ। পজিটিভ। তাহলে সেটাকে ফলস পজিটিভ বলতো না? মনে আছে আপনাদের? জি মানে ম্যাম। মানে 100% তো কোভিড এর রেজাল্ট আসবে না রিপোর্টে, তাহলে বলতো না যে ফলস পজিটিভ আসার সম্ভাবনা এত পার্সেন্ট ল্যাব টেস্টে। তো এটা হচ্ছে ফলস পজিটিভ। এই টাইপ 1 এররটা হচ্ছে আমার হাইপোথিসিসটা ট্রু। আমার হাইপোথিসিসটা কি? ট্রু, বাট স্যাম্পল রেজাল্টটা সিগনিফিকেন্ট ডিফারেন্ট হওয়ার কারণে আমার হাইপোথিসিস কি হয়ে গেছে? কি হয়ে গেছে? রিজেক্ট হয়ে গেছে। যেমন আমাদের ক্লাসে এখন কতজন আছে? 37 জন ম্যাম। 37 জন। তাহলে আমার একটা হাইপোথিসিস কি হচ্ছে, এই 37 জনের মধ্যে 30 জনকেই এখন ডাকলে পাওয়া যাবে না। এটা কি আমার হাইপোথিসিস, ঠিক আছে? যে 37 জনের মধ্যে 30 জনকেই ডাকলে পাওয়া যাবে না। এখন কয়টা বাজে? 9টা 34 মিনিট। তাহলে আমি এখন কি করব? স্যাম্পল নিব না? আমি কি 37 জনকেই টেস্ট করব? তা তো না। না ম্যাম। তা আমি এখন কি করতে পারি? আমি এখন পার্টিসিপেন্ট থেকে যে কাউকে মনে মনে, বা মনে মনে না, আমি এখানে দেখে দেখে, ধরেন একটা মেয়ে একটা ছেলে এরকম নাম দেখে দেখে আমি কি করতে পারি, ধরেন 10 জনকে ডাকতে পারি। পারি না? যে আনমিউট করে তাকে বলতে পারি যে এই যে আপনি আছেন, বা এই কোশ্চেনটার উত্তর দেন, বা বলেন তো আমি কি বলতেছিলাম। আমি তো এইভাবে টেস্ট করতে পারি, পারি? ইয়েস ম্যাম, পারেন। পারি। তাহলে আমার হাইপোথিসিস কি? 30 জনই কি ক্লাসে নাই, নাই, উপস্থিত নাই। উপস্থিত নাই। আর আমার স্যাম্পল ধরেন কয়জনকে করলাম? 10 জনকে। 10 জন। এখন যদিও আমার হাইপোথিসিসটা ট্রু, কিন্তু আমি যেই 10 জনকে সিলেক্ট করলাম, আনফরচুনেটলি ওই 10 জন কি ক্লাসে প্রেজেন্ট। প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি, আছে, ডাকলে পাওয়া গেল, ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমার হাইপোথিসিস ট্রু, বাট আমার রেজাল্টটা সিগনিফিকেন্ট, আমার স্যাম্পলের রেজাল্টটা সিগনিফিকেন্ট ডিফারেন্টের কারণে আপনারা আমাকে বললেন ম্যাডাম এখন আমাদেরকে খাওয়ান। হ্যাঁ, আপনি তো ফেল করছেন, এই যে দেখেন আমরা আসি। তাহলে এটা হলো ফলস পজিটিভ, ঠিক আছে? আরেকটা হচ্ছে টাইপ 2, সেটা হচ্ছে ফলস নেগেটিভ। তার মানে কি, নেগেটিভ। একটা লোকের কোভিড হইছে, একটা লোকের কোভিড হইছে, বাট তাকে দেখাচ্ছে, রিপোর্টে আসছে নেগেটিভ। রিপোর্টে আসছে নেগেটিভ। দুইটাই কিন্তু খারাপ। ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ দুইটাই খারাপ, তবে খারাপ। ফলস নেগেটিভটা একটু বেশি খারাপ, কারণ সে তো এখন ছুটে গেল। ছুটে যাওয়ার কারণে তার সাথে অন্য মানে লোকটাও আর কি অন্য আরো লোকরা ইয়ে হবে। সংক্রমিত হবে। আর ফলস পজিটিভটা খারাপ এই জন্য যে বেচারার যে ওষুধ খাওয়ার দরকার নাই, তাকে সেই ওষুধও খাওয়াবে, আবার ঘরের মধ্যে কয়দিন বেচারাকে বন্ধ রাখবে। আটকায়ও রাখবে। অবশ্য সুবিধা আছে, ভালো ভালো খাওয়াও যাইতো। আপনাদের কারো কোভিড হয়েছিল? অনেকবার। হ্যাঁ। প্রতিবার টাইপ আসতো, প্রতিবারে এফেক্টেড হইতাম, কারণ আমাদেরকে অফিস করতে আহারে, হতো ফিজিক্যাল। আপনি বাইচে আছেন কেমনে রে ভাই? আসতো এক একবার, এক এক টাইপ আসতো, প্রতিবারে দেখা যায় এফেক্টেড হতাম। প্রথমবার কোয়ারেন্টাইন ছিলাম, হুম। পরের বারগুলো ওই বাধ্য হয়ে কোয়ারেন্টাইন করতে হয়েছে কি হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমার বাসা অন্যান্য মেম্বাররাও আমার দ্বারা এফেক্টেড হয়েছে। আহা। কিন্তু আমাদেরকে আসলে ম্যাম অফিস করতে হচ্ছিল, না হলে ওই স্যালারি ডিডাকশন হুম বিভিন্ন হুম হুম ধরনের এইসব ইয়েগুলো হচ্ছিল। তো হুম বাধ্য হুম হয়ে হুম। আমাদেরকে দেখা যাচ্ছে যে আবার কোয়ারেন্টাইন, আবার শিফটিং বেসিস, অনেক কিছু করলো। প্রাইভেট কোম্পানি গুলো তো আসলে কিছু বলার নেই আর কি।
না, আমি তো এমএনসি তে ছিলাম। আমার একবার নিজের রিপোর্ট, একবার ফ্যামিলির সবার রিপোর্ট, আবার পরে ভালো হওয়ার রিপোর্ট সব ইউকে পাঠাইতে হইতো, মানে অনেক অনেক কমপ্লায়েন্স। তবে আমার যেটা হইতো যে সবাই আমার জন্য ভালো ভালো রান্না করে পাঠাইতো। হ্যাঁ, আম্মু একটু পর পর এসে জিজ্ঞেস করতো যে তোর কি খাইতে ইচ্ছা করতেছে। আমার খালা মামারা ফোন দিত যে কি খাইতে চাও আজিপ, আমি যদি মরে যাই আমার শেষ খাওয়া কি? আমিও সুন্দর করে করে সবাইকে অর্ডার দিতাম যে আপনার তো অমুক রান্নাটা খুব ভালো, পাঠাই দিয়েন। আল্লাহ, কি একটা অবস্থা। আচ্ছা, তো আমরা আছি এখন ফলস নেগেটিভে। তো ফলস নেগেটিভটা কি? যে আমার হাইপোথিসিসটা কি? ফলস, বাট একসেপ্টেড হয়ে গেছে, কারণ স্যাম্পল রেজাল্টটা সিগনিফিকেন্টলি ডিফার করছে। ওকে, তাহলে আমরা বইয়ের, আপনারা যেহেতু পরে আবার বই থেকেই পড়বেন, বইয়ের টাইপ 1 আর টাইপ 2 এররটা দেখি। বইয়ের টাইপ 1 এররে কি বলছে? যে একটা দোকান দিছে, একটা স্পোর্টস রিটেল কোম্পানি। তারা বিলিভস কি করে? দেখেন, তারা কিন্তু কারেক্টলি বিলিভ করে। একটু আগে যেমন আমি বলছিলাম না যে আমি বিলিভ করি যে আপনারা নাই ক্লাসে, তো সেরকম স্পোর্টস রিটেল কোম্পানি কারেক্টলি বিলিভ করে যে তাদের এভারেজ এজ অফ কাস্টমার কি 28 বছর। যে আমাদের যা স্পোর্টস এর জিনিসপত্র বিক্রি হয়, তাতে আমাদের কাস্টমাররা বয়স কি এভারেজ 28 বছর। তাহলে ওরা চিন্তা করলো কি, ওকে, এই এই হাইপোথেসিসটা আমরা কি করব, টেস্ট করে দেখব। তখন ওরা ওদের দোকানে যে আসে সেখান থেকে 100 কাস্টমারকে কি করলো, স্যাম্পল হিসাবে নিল। 100 কাস্টমারকে নেওয়ার পরে স্যাম্পল টেস্ট করলো। স্যাম্পলের হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে একটা মিন এজ মানে গড়, গড় বের করলো। এভারেজ একটা এজ বাইর করে দেখলো কি, সে এভারেজ এজের রেজাল্টটা সিগনিফিকেন্টলি কি করছে, ডিফার করছে। মানে আমার তো হওয়ার কথা ছিল 28 বা 28-এর কাছাকাছি, তাই না? কিন্তু দেখা গেছে যে রেজাল্ট আসছে ধরেন 50 বছর। তাহলে কি হাইপোথেসিস আমার কারেক্ট হইলো? হইলো না। সো ওই হাইপোথেসিসটা রিজেক্ট হয়ে গেল। আর মার্কেটিং কোম্পানি কি কনক্লুড করলো, যে আমাদের কাস্টমারদের এভারেজ এজ কি না 28 বছর না। এইটাকে বলতেছে কি টাইপ 1 এরর। তার মানে কি, আসলে এভারেজ কাস্টমারদের বয়স কত? 28 বছরই। কিন্তু আপনি যখন স্যাম্পল নিছেন, যে 100 কাস্টমারের স্যাম্পল নিছেন, সেই স্যাম্পলটা কি ছিল, রং ছিল। ধরেন মানে যে আসলে স্পোর্টসের জিনিসটা ইউজ করবে, তার তাকে স্যাম্পল হিসাবে না নিয়ে তার হয়তো বাবাকে নিছেন, বা তার হয়তো মাকে নিছেন, যিনি ইউজ করবে সে না। তাহলে হাইপোথিসিসটা যদিও কারেক্ট ছিল, আপনার স্যাম্পলের কারণে এই হাইপোথিসিসটাকে আপনাকে রিজেক্ট করতে হইল। এই রিজেকশনের কারণে এখন মার্কেটিং কোম্পানি যদি 50 বছরের জন্য স্পোর্টস এর ম্যাটেরিয়াল আনতে শুরু করে, অথবা যে এই স্পোর্টস রিটেল কোম্পানি তো চলবে না, আমার আমার এইগুলো তো সব আসলে ইয়াং এজদের জন্য বলে যদি কোম্পানি বন্ধ করে দেয়, বা অন্য কোনো হাতে নেয়, মার্কেটিং স্ট্র্যাটেজি হাতে নেয়, সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না, এই টাইপ 1 এররের কারণে। আচ্ছা, আরেকটা হচ্ছে টাইপ 2 এরর। টাইপ 2 এররটা কি? যে স্পোর্টস কোম্পানি ইনকারেক্টলি বিলিভ করে যে, একটু আগে কি ছিল, কারেক্টলি বিলিভ করে, আর এবার ইনকারেক্টলি বিলিভ করে। মানে ইনকারেক্টলি বিলিভ করে কি, মানে হচ্ছে সে বিলিভ করে না যে তার এভারেজ কাস্টমার 28 বছরের। তখন সে 100 কাস্টমারের নিচে আবার আগের মতো, এবং এই স্যাম্পলটা সিগনিফিকেন্টলি ডিফার করে নাই। করে নাই দেখে হাইপোথেসিসটা কি হয়ে গেছে, একসেপ্ট হয়ে গেছে। তাহলে এই মার্কেটিং কোম্পানি কনক্লুড কি করছে, যে এভারেজ এজ অফ দা কাস্টমার হচ্ছে 28 বছর। ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ম্যাম, এভারেজ অফ হিস কাস্টমার ওয়াজ নট 28 বছর। ম্যাম আমাদের ক্ষেত্রে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে এই যে নির্বাচনের আগে বা পলিটিক্যাল যে জরিপগুলো হয়, হুম। ওগুলো মনে হয় টাইপ 1 বা টাইপ 2 এরর হচ্ছে। পারফেক্ট বলছেন।
আচ্ছা, তো এই টাইপ 2 এররটা কি, আমি বিলিভ করছি যে আমার 28 বছরের বেশি না, এবং আমার স্যাম্পলেও আসছে কি 28 বছরের বেশি না। তো আমি ওই হাইপোথেসিসটা কি করে দিছি, একসেপ্ট করে দিছি। ইনকারেক্টলি বিলিভ করছি যে এভারেজ কাস্টমার 28 বছর, এবং আমার রেজাল্টটা কি সিগনিফিকেন্টলি ডিফার করে নাই। সো আমার হাইপোথেসিসটা একসেপ্ট হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ইনকারেক্টলি বিলিভ করছি, কারেক্টলি না। আমার হাইপোথেসিস একসেপ্ট হওয়ার কারণে এটা ইনকারেক্টলি বিলিভটাই ঠিক হয়ে গেছে। সো আমিও বলে দিছি যে আমার এভারেজ কাস্টমার হচ্ছে 28 বছরের। বাট রিয়েলিটিতে এবারে এজ অফ কাস্টমার কি ছিল না, 28 বছরের ছিল না, মানে আমার বিলিফটাই কি ঠিক ছিল, আমি তো ইনকারেক্টলি বলছি। তাহলে এটা হচ্ছে টাইপ 2 এরর। তাহলে টাইপ 1 এররে হচ্ছে আমি ফলস পজিটিভকে সিলেক্ট করতেছি, আর টাইপ 2 তে হচ্ছে ফলস নেগেটিভকে সিলেক্ট করতেছি। আচ্ছা, এই গেল। এই যাওয়ার পরে এইখানে আর তেমন কিছু নাই, ইনফরমেশন প্রেজেন্টেশন করা আছে, বার চার্ট টার্ট এগুলো বলছে এই চ্যাপ্টারে। আই থিংক বিগ ডাটা টাইপ এগুলো একটু পড়ে নিয়েন, যে কোনটা স্ট্রাকচার ডাটা, কোনটা প্রোভোক ডাটা, কোনটা ট্রানজেক্টেড ডাটা, কমপ্লাইড ডাটা। এখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিটিক্স। আচ্ছা, এই চ্যাপ্টারে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে। আচ্ছা, আপনারা কিন্তু যে এই যে স্যাম্পল টেস্ট, ওয়ার্ক এক্সাম্পল এগুলো কিন্তু ভালো মতো করে যাবেন, কেমন?